কোনো কিছুতে অল্পতে অধৈর্য হয়ে যাওয়া মানুষের একটা চারিত্রিক অভ্যাস। কিন্তু একটা কথা কি জানেন, বন্যার পানিতে মাছ যেমন পিঁপড়া খায়, বন্যার পানি চলে গেলে পিঁপড়া কিন্তু সেই মাছকেই খায়। ঠিক তেমনই জীবনে ধৈর্য ধারণ করলে সবই পাওয়া সম্ভব, অপেক্ষা শুধু সময়ের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আম্মা জান এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, খুব সম্ভবত 5-10 মিনিটের মধ্যেই ঘুম থেকে উঠে পড়বে। তো আজকে সকালের নাস্তা একটু ঝামেলার নাস্তার আয়োজন করেছি, তো সেই জন্য ওর নাস্তার প্রিপারেশনটাই আগে করে নিচ্ছি। এখনকার বাচ্চা কাচ্চারা নুডলস বলতে অজ্ঞান। আমি বুঝি না পেট থেকে বের হওয়ার পর কিভাবে তারা নুডলসটা চিনে ফেলে। অবশ্যই চিনিয়ে দেওয়ার পেছনে আমাদের মায়েদের ভূমিকাটাই সব থেকে বেশি, কারণ এই জিনিসটা কম বেশি সব বাচ্চারাই খেতে যেহেতু পছন্দ করে। আর সকালবেলা নিয়েই কিন্তু বাচ্চারা বেশি সময় খাবার নিয়ে গড়িমসি করে, বাহানা করে। তো আমরা মায়েরা চাই অ্যাটলিস্ট সকালবেলা যেন বাচ্চা একটু কম ঝামেলা করে, সে যেটা খেতে পছন্দ করে সেটাই দিয়ে থাকি। যদিও প্যাকেটজাত খাবার বাচ্চাদের জন্য কিন্তু ভালো নয়, কিন্তু ওই যে মায়ের মনে একটা সান্ত্বনা, কিছু না খেয়ে থাকার থেকে পেটটা তো ভরা থাকবে। আমরা যারা 19 কিডস আছি, মানে 90 দশকের পোলাপাইন আমরা যারা, তাদের সময় কিন্তু নুডলসটা এত বেশি অ্যাভেলেবেল ছিল না। তো ওই সময়টাতে কিন্তু আমাদের বাবা মারা আমাদের ভাতই খাইয়েছেন। মেয়ের জন্য নুডলসটা প্রিপেয়ার হতে দিয়ে আমার জন্য করা লেবু পানিটা নিয়ে আমি বেলকুনিতে চলে এসেছি। এখন এটা খাবো আর গাছে পানি দেব। সকালের এই সময়টাতে আমি একটু করে উকি দিয়ে আকাশ দেখে নেই। সকালের আকাশটা দেখলে কিন্তু মনটা অনেকটা রিফ্রেশ হয়ে যায়। সারাদিনের কর্মব্যস্ততায় বাহিরের দিকে তাকানোর কিন্তু একেবারে টাইমে পাওয়া যায় না। ভালো মন নিয়ে ঘরের যে কোনো কাজে হাত দিলে দেখবেন যে আপনার কাজের স্পিডটাই অন্যরকম। আর যেদিন মেজাজ খারাপ থাকে, মাথা গরম থাকে, সেদিন দেখবেন যে কাজই করতে চান না কেন সেটার মধ্যে ভুল হচ্ছে, বারবার প্যাচ লেগে যাচ্ছে। তো যাই হোক, এর মধ্যে মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ওকে ওর বাবার গলায় ঝুলিয়ে দিয়ে আমি এসেছি নাস্তা বানানোর জন্য। আজকে সাফানের বাবার খুব পছন্দের নাস্তা বানাচ্ছি। নাস্তার জন্য আজকে বানাচ্ছি হচ্ছে ছিট রুটি বা ছিট পিঠা, আপনারা যে যেটাই বলেন সেটা। চালের গুঁড়ির মধ্যে একটু লবণ দিয়েছি, একটু তেল দিয়েছি, দিয়ে একটু সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়েছি। আর এখন অল্প অল্প করে পানি দেব, একবারে পানি ঢেলে দেব না। অনেকের কিন্তু ছিটা রুটি নিয়ে একটা কমপ্লেন থাকে যে ছিটা রুটি খুব ভালো হতে চায় না। তো তাদের জন্য বলছি, যদি আপনি শুকনা গুঁড়িটা ইউজ করেন তাহলে পানিটা কিন্তু নর্মাল দেবেন না, একটু গরম করে তারপর সেই পানিটা ইউজ করবেন। আর এটা একটু মধ্যে নিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবেন, তারপর পিঠাটা বানাবেন। আর যদি ভেজা গুঁড়ি ইউজ করেন তাহলে কিন্তু আপনি নর্মাল পানিটা ইউজ করতে পারবেন, এতে কিন্তু ছিটা রুটিটা একেবারে পারফেক্ট হবে। ছিটা রুটি খেতে তো ভালোই লাগে, কিন্তু ছিটা রুটি বানাতে গেলে কিন্তু চুলার আশপাশটা খুব অপরিষ্কার হয়। তো অনেকে কিন্তু বোতলের মধ্যে ভরে তারপর ছিটা রুটিটা বানান যেন চারপাশ নষ্ট না হয়ে যায়। আমিও কিন্তু একটা বোতল ছিদ্র করে তারপর ভরেছিলাম ব্যাটারটা, কিন্তু আমার বোতলের ভেতর থেকে কিছুতেই সেটা বের হচ্ছিল না। তো পরবর্তীতে আমি কিন্তু সেই সনাতনী পদ্ধতিতে ছিটা রুটিটা বানিয়েছি। আমার আসলে লিকুইডের প্রবলেম ছিল না, কারণ পিঠাগুলো একেবারে পারফেক্ট হয়েছিল। আমি হয়তোবা বোতল যে ছিদ্রটা করেছি সেই ছিদ্রটা একটু ছোট হয়ে গেছিল, সেই জন্য ঠিক মতো পড়ছিল না। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ আজকের ভিডিওতে অনেকগুলো আপুর নাম বলেছি, বেশ কিছু কমেন্ট পড়েছি। একেবারে ছোট ভিডিও দিলে যেটা হয় যে ভিডিওতে দেখানো কাজ সম্পর্কে কিছুই বলা যায় না, আবার কাজ সম্পর্কে বলতে গেলে কমেন্ট করতে পারি না। তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। ছিটা রুটিটা কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো নাস্তার যেন দেরি না হয়ে যায় সেই জন্য আমি দুইটা চুলাতেই প্যান বসিয়ে দিয়েছি, আর একসঙ্গে দুইটা চুলাতেই আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে একটা কমেন্ট পড়ে নিচ্ছি। হুসনিয়ারা খাতুন আইডি থেকে আপু কমেন্ট করেছেন। আপু রেগুলার আমার ভিডিওতে অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেছেন, তো তার মধ্যে একটা কমেন্ট আমার খুব বেশি ভালো লেগেছিল। কিছুদিন আগে সম্ভবত আমি ভিডিও দিতে একটু দেরি করছিলাম, তো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপু কিন্তু কমেন্ট করেছিলেন যে আপু তোমার ভিডিওর অপেক্ষাতে ছিলাম, আর তোমার ভিডিও দেখতে আমার ভীষণ রকম ভালো লাগে। তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
যে আপনি একজন সাধারণ দর্শক হয়ে আমার মতো ছোট্ট একজন মানুষের ভিডিওর অপেক্ষা করেন। আমার গত ভিডিওতে আমার ভালোবাসার আপুরা কিন্তু অনেক মজার মজার কমেন্ট করেছেন। তো কমেন্টগুলো পড়ে আমি অনেক হেসেছি। আন্তিক্স অ্যাক্টিভিটি আইডি থেকে আন্তিকের আম্মু আমাদের মিলি আপা, সে তো ভিডিও দেখে দেখে আমাকে এক এক দিন এক একটা উপাধি দিয়ে চলেছেন। গত ভিডিওতে আন্তিকের আম্মু আমাকে বলেছেন যে শিশির আপু, আজকে আবার তোমার চ্যানেলে রাকিকা দেব আর নাম রাখবো মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন উইথ জিনিয়াস শিশির। এই যে এত সাধারণ জীবনযাপন থেকে আমি ইউটিউবিংটা করছি, আপনাদের যদি এই ভালোবাসাটা আমার প্রতি না থাকতো, এই সুন্দর সুন্দর কমেন্ট যদি আমি না পেতাম, তাহলে হয়তো বা এতদিন ইউটিউব থেকে চলে যেতে হতো। তো মিলি আপা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এখানে মেয়ে নিজের হাত দিয়ে খাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তো নিজের হাতে খাওয়ার যে চেষ্টা, এটা দেখতেও কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এরকম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে খাওয়ার চেষ্টা করবে। তো পরবর্তীতে কিন্তু আমাকেই আবার খাইয়ে দিতে হবে। সকালে পিঠা বানানোর পর চুলার এই হাল অবস্থা। তো রান্নাঘর অপরিষ্কার থাকলে কিন্তু রান্না করতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না। তো চুলাটাই আগে এখন পরিষ্কার করে ফেলবো। যদিও আমার চ্যানেলটা খুব বেশি বড় না, কিন্তু তারপরেও অনেক ভালোবাসার আপুরাই কিন্তু সত্যিকার অর্থেই মন থেকে আমাকে খুব বেশি ভালোবাসেন। দেখাচ্ছে যে ভিডিও দেওয়ার সাথে সাথেই তারা একেবারে চলে আসে। তো সেই রকম কিছু আপুর নাম বলছি। আসলে অনেক আপুরাই কিন্তু আসেন, আমি জানি প্রত্যেকেই ভালোবাসা থেকেই আসেন, কিন্তু কিছু কিছু আপু দেখাচ্ছে যে ভিডিও দেওয়ার 1 সেকেন্ড বা 2 সেকেন্ডও হয় না, তাদের কমেন্ট চলে আসে। বাংলাদেশি ব্লগার মম রিমা আইডি থেকে রিমা আপু, মানসুরা মুন্নি টিনি ওয়ার্ল্ডের মুন্নি, সাদিয়ার ঘর সংসার আইডি থেকে সাদিয়া আপু, রুম্মান কিচেনস অ্যান্ড ব্লগস আইডি থেকে রুম্মান আপু, তানুমানু ব্লগস থেকে তানু আপু, হানি মধু আইডি থেকে বিথি আপু, রুহি সিম্পল ব্লগ আইডি থেকে রুহি আপু, মিরানাস ওয়ার্ল্ড আইডি থেকে মিরানা আপু, মাখনি ডেইলি ব্লগ আইডি থেকে মাখনি আপু, দিবা অ্যান্ড আজান্স মম আইডি থেকে আমাদের ডেইজি আপু। এরকম অনেকেই আছেন। আসলে বেশ কয়েকটা ভিডিও কম্প্যারিজন করেই কিন্তু আমি নামগুলো নিলাম, যে এরা ভিডিও দেওয়ার 5-10 মিনিটের মধ্যেই এসে কমেন্ট করতে থাকেন। পিন পাওয়ার জন্য এদের মধ্যে একটা কম্পিটিশন লেগে যায়। আসলে এই মানুষগুলোর প্রতি আমার যে কি পরিমাণ ভালোবাসা কাজ করে, সেটা আসলে মুখে বলে বোঝাতে পারবো না। এদের ভালোবাসি বলে অন্যান্য আপুদের যে ভালোবাসি না, বিষয়টা কিন্তু এমন না। আমার পরিবারে থাকা প্রত্যেকটা আপুকেই আমি অনেক ভালোবাসি। ভিডিওতে নাম নেওয়ার মধ্যেই কিন্তু শুধুমাত্র ভালোবাসা প্রকাশ পায় না। তবে হ্যাঁ, সাথে সাথে থাকলে কিন্তু একটা পর্যায়ে ভিডিওতে নাম নিতে আমরা বাধ্য হই। যে কয়েকটা আপুর নাম নিয়েছি, শুধুমাত্র তাদের নিয়ে কিন্তু আমার চ্যানেলটা চলছে না। আমার চ্যানেলে থাকা প্রত্যেকটা সাবস্ক্রাইবার আপুর ভালোবাসার শক্তি বলেই কিন্তু আমার চ্যানেলটা চালাতে পারছি। কোনো একটা ভিডিওতে 2টা বড় বড় ইলিশ মাছ এনেছিল, সেটা দেখিয়েছিলাম। আমার শ্রদ্ধেয় লিপি আপু কমেন্ট করেছিলেন যে শিশির সোনা, এত বড় ইলিশ বেশি দিন ফ্রিজে রাখবে না, এটা তাড়াতাড়ি খেয়ে ফেলবে, তা না হলে কিন্তু তেলের একটা গন্ধ হয়ে যাবে, স্বাদ থাকবে না। তো আপু আসলে ইলিশটা কিন্তু কেটে কুটে প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে। দেখাচ্ছে যে ছোট সাইজের ইলিশ যেভাবে কাটা হোক না কেন 7 পিসের বেশি কিন্তু হয় না, কিন্তু একটু বড় সাইজের ইলিশ যেগুলো, সেগুলোর কিন্তু পেট পিঠ আলাদা করা যায়। তো বেশ অর্ধেকটাই খেয়ে ফেলেছি, আর অল্প কিছু টুকরা ছিল, সেগুলো দিয়ে আজকে ইলিশ মাছের লেজ ভর্তা করব সেই মাওয়া ঘাটের স্টাইলে। লিপি আপু একটা সময় অনেক বড় বড় করে কমেন্ট করতো, এখন কিন্তু একেবারে ছোট ছোট কমেন্ট করেন। তো লিপি আপুর সেই বড় বড় কমেন্টগুলো কিন্তু খুব মিস করি। কিন্তু এটা বুঝতে পারি যে একজন সাধারণ দর্শক হয়ে আপু যেহেতু অনেকগুলো চ্যানেলের সঙ্গে জুড়ে গেছেন, আসলে ভিডিও দেখে দেখে সেখানে বড় বড় কমেন্ট করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তো সেই জন্য মনকে মাঝে মাঝে সান্ত্বনা দেই, আপুর জন্য কষ্ট হয়ে যায়, সেই জন্যই হয়তো এখন আর বড় বড় কমেন্ট করতে পারেন না। কিন্তু ছোট কমেন্ট করলেও আপু খুব সুন্দর করে টিপস দেয়, এই জিনিসটা আমার ভীষণ রকম ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে ইলিশ মাছের লেজ আর 2টা টুকরা আমি একটু সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। আর অন্য আরেকটা চুলাতে আমি হচ্ছে পেঁপে দিয়ে শিং মাছ রান্না করব। পেঁপেটা একটু শুটা হয়ে গেছিলো, তো সেই জন্য প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। যেহেতু রেগুলার রান্না, সেই জন্য রান্না সম্পর্কে তেমন কিছুই বলছি না। মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা বানাতে বানাতে আরও একটা কমেন্ট করে নিচ্ছি। ডলি হোসেন আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, সত্যি বলতে তোমার প্রশংসা আমি এমনিতেই করি না,
তুমি অনেক বুদ্ধিমতী এবং সাহসী। তোমার ভিডিও সব থেকে বেশি ভালো লাগে তুমি একটু পর পর কথায় কথায় ইংলিশে টকিং করো। তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। তো ডলি আপুর কমেন্টটা পড়েও কিন্তু আমার বেশ মজা লেগেছে। আসলে আমরা প্রত্যেকেই চাই আমাদের ভিডিও প্রেজেন্টেশন যেন একটু সুন্দর হয়। তো সেইখান থেকে আমি কিন্তু একটু একটু চেষ্টা করি, আসলে জানি না কতটুকু গুছিয়ে কথা ভিডিওতে বলতে পারি, কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় আমার ভিডিওতে দেখানো কাজের থেকে আমার ভালোবাসার আপুরা আমার কথাগুলো শুনতেই বেশি পছন্দ করেন। এটা কিন্তু আমার জন্য একটা প্লাস পয়েন্ট, যেহেতু আমার লাইফস্টাইলটা খুবই সাধারণ, দেখানোর মতো জিনিস আসলে ভিডিওতে সব সময় দেখাতে পারি না। তো সেইখান থেকে যদি কথার মাধ্যমে ভালোবাসাটা অর্জন করে নিতে পারি সেটাও কিন্তু এক ধরনের প্রাপ্তি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমি কিন্তু মাছের কাঁটাগুলো বেছে নিয়েছিলাম, আর মাছের কাঁটাগুলো বাছতে বাছতে মনে হচ্ছিল কেন যে বিয়ে করতে গেছিলাম রে ভাই। দুপুরে রান্নার পর আমি একটু আরএফএল বেস্ট বাই গিয়েছিলাম সন্ধ্যার দিকে। তো এই কেনাকাটাটা বেশ কিছুদিন আগের ছিল, দেশের অবস্থা যেহেতু ভালো ছিল না সেই জন্য আর ভিডিওতে শেয়ার করা হয়নি, ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের। তো এরকম কিন্তু অনেক কেনাকাটা থাকে যেগুলো আসলে কিনে নিয়ে আসি, দেখাচ্ছে যে ভিডিও করার টাইম পাচ্ছি না সেই জন্য সেই জিনিসগুলো বের করা হচ্ছে না। মূলত সাফানের বাবাকে ভুজুং ভাজুং দিয়ে বুঝিয়ে নিয়ে গিয়েছিলাম যে আমার 6টা চামচ দরকার। তো সেই চামচ কিনতে যেয়েই কিন্তু বেশ কিছু জিনিস কেনাকাটা করে এনেছি। এই জিনিসগুলো আমার কাছে খুবই প্রয়োজনীয় হলেও সাফানের বাবার কাছে খুবই অপ্রয়োজনীয়। এইদিকে আমার কাঁটা চামচের হ্যান্ডেল ভেঙে গেছে, কাঁটা চামচ নাই, আর ওইদিকে সে বলছে সবকিছু অপ্রয়োজনীয়। তো কাঁটা চামচ কেনার পর এই যে আর বাড়তি যে জিনিসগুলো কিনেছি সেগুলোর প্রয়োজনগুলো দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে বোঝাচ্ছিলাম। এই ঘরের লোকগুলার ঠিক এক সমস্যা, এরা বাজার ঘাট ছাড়া মানে মাছ মাংস সবজি এগুলো ছাড়া বাড়তি যে জিনিসপত্রগুলো কিনতে হয় সেই সব কিছুই তাদের কাছে একেবারে অপ্রয়োজনীয় জিনিস। এই লোকগুলো একেবারে বুঝতেই চায় না গরমের মধ্যে যে এত কষ্ট করে রান্না করি, তো হাঁড়ি পাতিলগুলো যদি একটু সুন্দর হয় দেখতে ভালো লাগে তাহলে কিন্তু রান্না করতেও মন ভালো লাগে। তো আরএফএল বেস্ট বাই থেকে এখানে হচ্ছে কিয়ামের একটা প্যান কিনেছি, আর এটা ছিল 26 সেন্টিমিটার। তো এখন কিন্তু আমার অনেক আপুরা আমাকে বকাঝকা করবে যে গত ভিডিওতে দেখিয়েছ যে হাঁড়ি পাতিল ছাড়া কিভাবে রান্না করতে হয়, এখন নিজেই এক কাঠি হাঁড়ি পাতিল কিনে বসে আছো। আমার গত ভিডিওতে বাংলাদেশি ব্লগার মম রিমা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, ওরে আমার বুদ্ধিমতী আপুরে অনেক কিছু শিখলাম, তুমি তো হাঁড়ি পাতিল ছাড়া রান্না শিখিয়ে দিলে, এখন তো হাঁড়ি পাতিলের দোকানদারদের ব্যবসায় লালবাতি জ্বলবে। এরকম আরও অনেক মজার মজার কমেন্ট ছিল ভিডিওতে, যদিও আমি নিজেও ভিডিওটা মেক করেছিলাম মজা করে। আমার যেহেতু ইনফ্রারেড চুলা তো সেই ক্ষেত্রে সেখানে কিন্তু সব ধরনের হাঁড়ি পাতিল ইউজ করা যায়, কিন্তু গ্যাসের চুলাতে ইউজ করা হাঁড়ি পাতিল যখন আমি ইলেকট্রিক ওভেনে দিচ্ছি কাজ তো চলে যাচ্ছে কিন্তু গ্লাসটার উপর কেমন যেন একটা দাগ বসে যায়, সেটা ঘষে মেজে পরিষ্কার করতে বেশ অনেকটা সময় চলে যায়। তো সেই জন্যই কিন্তু এই হাঁড়িটা নিয়েছি। ওই হাঁড়িটা সম্ভবত 950 টাকার মতো ছিল, যদিও আমি এক্স্যাক্ট প্রাইসটা বলতে পারছি না, আমার মনে নেই। এখানে আরও একটা প্যান নিয়েছি, এটাও ছিল কিয়ামের। তো এর আগেও কিন্তু আমি আরেকটা এরকম প্যান নিয়েছিলাম, ওইটার মুখটা একটু চোখা ছিল, তো কোনো কিছু ঢালতে গেলে দেখা যাচ্ছে যে লিকুইডগুলো পড়ে যায়। তো এইটার মুখটা একটু ছড়ানো, তো সেই জন্য কিন্তু এই জিনিসটা নিয়েছি। আর এই যে এগুলো যেহেতু অ্যালুমিনিয়াম, এগুলোতে কিন্তু প্রচুর রকম এই যে এরকম ঘষা দিলে অ্যালুমিনিয়ামের যে পলিশগুলো থাকে সেগুলো হাতের মধ্যে উঠে আসে। তো যখন এই ধরনের হাঁড়ি পাতিল কিনবেন সব সময় চেষ্টা করবেন অনেক বেশি ঘষে মেজে নিয়ে পরিষ্কার করে তারপর এগুলো ইউজ করার জন্য। আসলে রান্নাবাড়ি তো সুন্দর হাঁড়ি পাতিলে করলে শুধু হবে না, স্বাস্থ্যের কথাও তো চিন্তা করতে হবে। স্টিল নন স্টিল মার্বেল মোটামুটি সব ধরনের জিনিসপত্রই কেনা শেষ, এখন এটাই কেনার বাকি ছিল। তো সাফানের বাবা বলছিল যে হ্যাঁ এখন শুধুমাত্র এই লোহাটাই কেনার বাকি আছে, এটাই কিনে নাও। তো এটা কিন্তু আরএফএল বেস্ট বাই থেকে কিনিনি, এটা একটা লোকাল শপ থেকে কিনেছি। ফ্রাইং প্যানে ডুবো তেলে কোনো কিছু ভাজতে গেলে দেখাচ্ছে যে অনেক বেশি তেলের প্রয়োজন হয়, তো সেই জন্য একটা ছোট্ট লোহার কড়াই কিনেছি ডুবো তেলে ভাজাভাজি করার জন্য। আর এটা নিয়েছিল সম্ভবত 280 টাকা।
তো লোহার কড়াইগুলো কিন্তু এরকম অমসৃণ অবস্থায় থাকে, এগুলো কিন্তু প্রিপেয়ার করে নিতে হয়। তো এই কড়াইটাও আমাকে প্রিপেয়ার করে নিতে হবে। আর যখন এটা আমি প্রিপেয়ার করব তখন অবশ্যই ভিডিওতে শেয়ার করব যে কিভাবে খুব সহজে এই লোহার কড়াইটা নন স্টিলের মতো করা যায়। আর অবশ্যই সব থেকে সহজ উপায়ে এই জিনিসটা প্রিপেয়ার করা আমি দেখাবো। তো আমার বারান্দায় যে বাগান বিলাস আছে সেটা কিন্তু এখন পর্যন্ত রিপোর্টিং করা হয়নি, তো সেটার জন্য একটা পট প্রয়োজন ছিল, সেটাই নিয়ে এসেছি। তো এগুলোই ছিল আমার টুকটাক আরএফএল বেস্ট বাই শপিং। ধৈর্য ধরে যারা তখন আমার বকবকানি শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।